হ্যালো সবাইকে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের চিটাগাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চুয়েটের এবারে হচ্ছে 24-25-এর যে তোমাদের অ্যাডমিশন সার্কুলারটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে দেখার চেষ্টা করব। তো চলে আসি হচ্ছে তোমাদের অ্যাডমিশন সার্কুলারে। তো তোমাদের এখানে কিন্তু অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস যেটা সেটা কিন্তু 5 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে তোমাদের হচ্ছে এক্সামের ডেটও কিন্তু চলে আসছে। আর এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ যেটা আছে সেখানে কিন্তু 4 বছর মেয়াদি হচ্ছে মানে কোর্স সেটা। আর এখান থেকে যদি স্থাপত্য বিভাগে তোমরা যাও মানে আর্কিতে যদি দাও তাহলে সেটা হচ্ছে 5 বছর মেয়াদি কিন্তু কোর্স, ঠিক আছে। এবং তোমাদের এটার পরীক্ষা হবে হচ্ছে কি 1 ফেব্রুয়ারি 2025 শনিবার 10টার সময় কিন্তু এটা অনুষ্ঠিত হবে। তো এটা আমরা নেক্সট আরও মানে ডিটেইলি দেখবো। তো ফার্স্টে হচ্ছে আমরা চলে আসি তোমাদের আসন বিন্যাসের উপরে, আসলে তোমাদের কোন কোন সাবজেক্ট আছে এবং সেখানে কোন কোন ইউনিটে কতগুলো সিট আছে সেগুলো সম্পর্কে দেখবো। তো ফার্স্টে তোমাদের আর্কিটেকচার যেটা আছে, আর্কিটেকচারে তোমাদের এখানে টোটাল সিট আছে হচ্ছে 30টার মতো। আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেখানে হচ্ছে তোমাদের সিট আছে 30টার মতো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে সিট আছে হচ্ছে 130টা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এখানে সিট আছে হচ্ছে 130টার মতো। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি যেটা আছে সেখানে হচ্ছে 180টার মতো সিট আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইটি এটা হচ্ছে 60টার মতো সিট আছে। ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালিউর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এমএমই যেটা আছে সেখানে সিট আছে 30টা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এমইতে সিট আছে হচ্ছে 180টা। এখানে তারপরে হচ্ছে এখান থেকে তোমাদের নেক্সটে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে যে এমআইই যেটা আছে, এমআইইতে তোমাদের সিট হচ্ছে 30টার মতো। পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বা পিএমইতে সিট আছে হচ্ছে 30টার মতো। আরবান অ্যান্ড রুরাল বা এখান থেকে রিজিওনাল প্ল্যানিং যেটা আছে, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, তো এখান থেকে হচ্ছে ইউআরপিতে হচ্ছে 60টার মতো সিট আছে। এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং যেটা আছে ডব্লিউআরই এখানে সিট আছে 30টার মতো। তো এই মিলায়ে কিন্তু টোটাল তোমাদের হচ্ছে 920টার মতো কিন্তু এখান থেকে সিট আছে, ঠিক আছে। তো সর্বমোট তোমাদের এখানে সিট হচ্ছে 920টা। এবং তাছাড়া তোমাদের হচ্ছে রাখাইন সম্প্রদায়ের তোমরা যারা আছো তাদের জন্য হচ্ছে একটা সিট, পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য জেলার নৃগোষ্ঠী বা উপজাতির জন্য কিন্তু 10টা এখান থেকে মানে সিট সহ অতিরিক্ত কিন্তু 11টি আসন কিন্তু এখান থেকে আসলে সংরক্ষিত রয়েছে, ঠিক আছে। তো তারপর এখান থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আসলে এখানে যদি আবেদনের যোগ্যতা দেখি এখানে কি কি যোগ্যতা, তো ফার্স্টে তোমাদের এখান থেকে হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 হচ্ছে তোমাদের এখান থেকে মানে প্রার্থীকে যে কোনো মাধ্যমিক উচ্চশিক্ষা মানে বোর্ড যেটা আছে বা মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড যেটাই হোক না কেন সেখান থেকে 2021 অথবা 2022 সালের মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 4 অথবা সমতুল্য যে গ্রেড যেটা আছে সেটা কিন্তু এখান থেকে পেতে হবে, তাই না। তার মানে হচ্ছে এসএসসিতে তোমাদের গ্রেড এখান থেকে লাগবে হচ্ছে মানে 4 পয়েন্ট পেলেই এনাফ, এ গ্রেড এখান থেকে হলে কিন্তু এনাফ, ঠিক আছে। তো তারপর এখান থেকে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং তার সাথে হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে 2024 সালে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ এখান থেকে হতে হবে। প্রার্থীকে গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিভাগ যেটা আছে সেখানে মোট হচ্ছে যে গ্রেড আছে সেই গ্রেড পয়েন্টে কমপক্ষে 14 পয়েন্ট, ঠিক আছে। তার মানে এখান থেকে ম্যাথ, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কি যে মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ঠিক আছে, এই তিনটায় 15 পয়েন্ট যেটা থাকে, মানে তুমি যদি প্লাস পাও তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে তোমার 15। তো সেখান থেকে তোমাদেরকে কমপক্ষে 14 পেতে হবে এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে হচ্ছে 3.5 তোমাকে পেতেই হবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে হচ্ছে ইংরেজি ভার্সন বা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয়সমূহে কিন্তু কমপক্ষে সমতুল্য গ্রেড এখান থেকে পেতে হবে। এবং এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যেটা আছে সেখানে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় মানে হচ্ছে জীববিজ্ঞানে কমপক্ষে কিন্তু 4 পয়েন্ট কিন্তু তোমাদের এখান থেকে পেতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের এখান থেকে যারা হচ্ছে কি যে জিসিইও এবং জিসি মানে এ লেভেলে উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের হচ্ছে কি ও লেভেলে ভর্তি পরীক্ষায় মানে ও লেভেলে ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে তোমাদের এখান থেকে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং ইংরেজি এই 4টা বিষয় কিন্তু এ গ্রেড পেলেই কিন্তু চলবে। এবং প্রার্থীকে হচ্ছে 2023 সালে নভেম্বর বা তারপরে জিসিএ লেভেলের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং এ লেভেলের পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিত বিভাগে আলাদাভাবে কিন্তু তোমাদের হচ্ছে কি এ গ্রেড এখান থেকে পেতে হবে, ঠিক আছে। আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে জিসি এ লেভেলের যে পরীক্ষা যেটা আছে সেখানে হচ্ছে কি জীববিজ্ঞান বিভাগে কমপক্ষে বি গ্রেড কিন্তু তোমাদের এখান থেকে রাখতে হবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে হচ্ছে কমপক্ষে 12 শিক্ষাবর্ষ অধ্যয়নকাল কিন্তু থাকতে হবে। আর হচ্ছে কি এখান থেকে বিদেশি প্রতিষ্ঠান থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে এবং তারপরে হচ্ছে 2024 সালে
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এখান থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি বিভাগে কমপক্ষে 80% নাম্বার বা সমমানের গ্রেড কিন্তু এখান থেকে থাকতে হবে। এবং প্রার্থীকে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় গড়ে হচ্ছে 70% বা সমমানের গ্রেড কিন্তু এখান থেকে পেতে হবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের ক্ষেত্রে এখানে তোমাদের যে মানে ছবি যেটা থাকবে সেখানে তোমাদের একটা মানে সাম্প্রতিককালে তোমাদের তোলা একটা ছবি সেটা নিতে হবে। সেটা হচ্ছে 300x300 পিক্সেল এটা হবে, এবং তার সাথে হচ্ছে 300 কেবি মিনিমাম সেটা কিন্তু রেজলিউশন থাকবে। আচ্ছা, একটা সাক্ষ্য তোমাদের এখান থেকে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে 300 থেকে 300:80 পিক্সেলে হবে, আর 100 কেবির মধ্যে কিন্তু সেটা থাকবে, এবং যেটা হচ্ছে কি জেপিজি ফরম্যাটে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে, যা হচ্ছে কি যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং, রকেট বিকাশ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারবে। আচ্ছা, তো তারপর এখান থেকে ধাপ 1, ধাপ 1 কি বলতেছে যে এখান থেকে যে চুয়েটের যে অ্যাডমিশন যে মানে সার্কুলারের যে সাইট সেটা হচ্ছে admission.chuet.ac.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে হচ্ছে নতুন আবেদনকারীর জন্য এলিজিবিলিটি চেক নামে একটা অপশন আছে, সেটা প্রথমে করতে হবে এবং তারপরে অ্যাপ্লাই বাটনে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই বাটনে ক্লিক করার মাধ্যমে এখান থেকে হচ্ছে আবেদনের যোগ্যতা যেটা আছে সেটা কিন্তু এখান থেকে যাচাই করতে হবে। আচ্ছা, তো নেক্সট এখান থেকে ধাপ 2 যেটা আছে সেখানে কি আছে যে এই ধাপে এখান থেকে হচ্ছে তোমাদের যে শিক্ষার ধরন এখান থেকে আসলে নির্বাচন করতে হবে, এবং উপলব্ধ যেগুলো অপশন আছে সেগুলোর মধ্যে এখান থেকে হচ্ছে এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট এবং তার সাথে জিসিও লেভেল, এ লেভেল অথবা বাংলাদেশি ন্যাশনাল বা এখান থেকে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনস এইচএসসি আলিম সমমান উত্তীর্ণ আবেদনকারীর জন্য এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট বাটনে কিন্তু এখান থেকে ক্লিক করতে হবে। ধাপ 3 যেটা আছে সেখানে কি আছে যাচাই বাছাই নিমিত্তে সতর্কতার সাথে এখান থেকে বোর্ড, পাশের সাল, এসএসসি, এইচএসসি এর যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে এখান থেকে হচ্ছে কি চেক বাটনে ক্লিক করতে হবে, এবং সঠিক তথ্য প্রদান করা আবশ্যক, কারণ এই তথ্যের ভিত্তিতে হচ্ছে আবেদন যোগ্যতা এখান থেকে যাচাই করা হবে। যদি আবেদন যোগ্যতা নিশ্চিত করা হয় তবে এখান থেকে অ্যাপ্লাই নাও বাটন যেটা আছে সেটাতে কিন্তু আসলে মানে চাপ দিলে সেটা কিন্তু আসলে প্রদর্শিত হবে, ঠিক আছে। তো এইটা করলে কিন্তু আসলে এটা প্রদর্শিত হবে। তো তারপরে এখান থেকে এই বাটনে ক্লিক করলে আবেদন পত্র পূরণের যে পরবর্তী ধাপ যেটা আছে সেটা কিন্তু এখান থেকে মানে যাওয়া যাবে। আচ্ছা, তো তারপরে এখান থেকে অ্যাপ্লাই নাও যেটা আছে সেখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কি যে অ্যাডমিশন সাইটের নিজস্ব মোবাইল নম্বর মানে যেটা ব্যবহার করবে সেখানে একটা ওটিপি আসবে, একটা কোডের মতো আসবে, ঠিক আছে। তো সেটার মাধ্যমে একটা লগ ইন আইডি এবং তারপরে সেখান থেকে হচ্ছে পাসওয়ার্ড সেট করে এক্সিস্টিং ইউজার হিসেবে সিস্টেমে কিন্তু এখান থেকে নিবন্ধিত হতে হবে। পরবর্তী যে কোনো যোগাযোগের জন্য উক্ত মোবাইল নম্বর ব্যবহৃত হবে বিধায় হচ্ছে কি যে নাম্বার যেটা আছে মানে সেই নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। মানে পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো রকম নিউজ আসলে তোমরা মানে মানে এক্সাম কবে হবে, তারপরে হচ্ছে তোমাদের তোমরা যদি টিকে যাও তো সেক্ষেত্রে তোমাদের একটা হচ্ছে কনফার্মেশন মানে আসবে, তারপরে হচ্ছে ভর্তি টাইমের একটা আপডেট আসবে, সেগুলো কিন্তু এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তোমাদের আসলে আপডেটটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে একটা নাম্বারই সেখানে ইউজ করবা যেটা আসলে তোমাদের সবসময় সচল থাকে, এরকম একটা নাম্বার ইউজ করবা। আচ্ছা, তো তারপরে এখান থেকে হচ্ছে কি যে অ্যাকাউন্ট তৈরির পরে এখান থেকে হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটি আবেদন ফর্ম কিন্তু এখান থেকে প্রদর্শিত হবে, এবং এখানে আবেদনকারী সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ক এবং খ নির্বাচন করতে হবে। কোটা প্রার্থীদের এই ধাপের জন্য প্রযোজ্য যে কোটা সিলেক্ট করতে হবে। কোটা সিলেক্ট করলে কোটা সংশ্লিষ্ট প্রমাণপত্র জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। কোটা যদি প্রযোজ্য না হয়, না হলে নো কোটা অপশন নির্বাচন করতে হবে, এবং উপরে বর্ণিত নির্দেশনা মতে আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি এবং স্বাক্ষর এখান থেকে কিন্তু আপলোড করতে হবে। আচ্ছা, তো ফর্মটি পূরণ শেষে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট এখানে সকল তথ্য যেগুলো আছে সেগুলো পূরণ সাপেক্ষে আবেদনকারী এবং অ্যাপ্লিকেশন প্রিভিউ এখান থেকে দেখতে পাবে। তো তারপরে এখান থেকে হচ্ছে কি এডিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আবেদনপত্রে মানে প্রদানকৃত তথ্য সংশোধন করা যাবে, এবং সঠিক তথ্য নিশ্চিত করার পরে এখান থেকে হচ্ছে কি আই কনফার্ম চেকবক্সে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে পে নাও বাটনে ক্লিক করে আবেদন ফি মানে পরিশোধ করা যাবে, এবং সেভ এবং পে লেটার বাটনে ক্লিক করে পরবর্তী সময় কিন্তু যে ফি পরিশোধ এখান থেকে কিন্তু করা যাবে, ঠিক আছে। তো ফি পরিশোধের জন্য এখান থেকে হচ্ছে কি পে নাও বাটনে ক্লিক করার পরে এখান থেকে পেমেন্ট গেটওয়ে যেটা দেখাবে এসএসএল কমার্স যেটা আছে সেখানের মাধ্যমে এখানে কিন্তু করা যাবে। তো তারপরে এখান থেকে পেমেন্ট সাকসেসফুল এরকম একটা দেখানোর পরে এখান থেকে তোমাদের একটা পেমেন্টের রসিদ যেটা সেটাকে কিন্তু তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। আচ্ছা, তো তারপরে এখান থেকে তোমাদের গ্রুপ কতে যেটা আছে, গ্রুপ কতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং তার সাথে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ যেটা আছে সেখানে ভর্তির ক্ষেত্রে তোমাদের চার্জ যেটা লাগবে সেটা হচ্ছে 1200 টাকার মতো।
আর তোমরা যদি খ গ্রুপে পরীক্ষা দাও, ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ, নগর অঞ্চল পরিকল্পনা এবং তার সাথে যদি আর কি যদি তোমরা অ্যাড করো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1400 টাকা তোমাদের দেওয়া লাগবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে বিদেশি প্রতিষ্ঠান থেকে যারা মানে হচ্ছে ও লেভেল এবং এ লেভেল থেকে যারা আসছো তাদের ক্ষেত্রেও একই রকম সিস্টেম হবে। তোমরা একটু জাস্ট এলিজিবিলিটি লিস্টটা চেক করে আসলে তোমাদের যে ওটিপির মাধ্যমে মানে লগ ইন আইডি পাসওয়ার্ড সেট করে এক্সিস্টিং ইউজার হিসেবে সিস্টেমে তোমাদের কিন্তু সেম প্রসেসের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে, ঠিক আছে। তো তারপরে তোমাদের পেমেন্টটাও কমপ্লিট করতে হবে। পেমেন্টের পরে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডের যে ব্যাপারটা, অ্যাডমিট কার্ডটা কি, যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা যোগ্য প্রার্থী হবে তাদেরকে কি কি করবে, তাদেরকে হচ্ছে এই যে তোমাদের যে চুয়েটের যে সাইট আছে সেই সাইটে তোমরা যখন হচ্ছে অ্যাডমিশন পোর্টালে লগ ইন করবে, সেই লগ ইন করার পরে তোমাদের হচ্ছে কি অ্যাডমিট কার্ড যে পিডিএফ যেটা থাকবে সেটাকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেটা হচ্ছে A4 সাইজের রঙিন প্রিন্ট করতে হবে। রঙিন প্রিন্ট করে কিন্তু তোমাদের সেটা হচ্ছে অ্যাডমিশনের সময় তোমাদের কিন্তু সেটা ব্যবহার করতে হবে এবং অ্যাডমিশনে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ছাড়া কোনো রকম প্রবেশ করতে দেওয়া হবে না। তো তারপর এখান থেকে যেগুলো মানে সতর্কতা আছে, সেখানে হচ্ছে অনলাইন পদ্ধতিতে আবেদনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার আসলে পরামর্শ এখান থেকে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে মানে 10টা থেকে আসলে 4টার মধ্যে তোমাদের আসলে যে মানে আবেদন ফি সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে সেগুলো সম্পর্কে কিন্তু তোমরা কথা বলতে পারবে। সেটার জন্য একটা নাম্বার এখানে দেওয়া হয়েছে। তো মানে আবেদন ফি নিয়ে কোনো সমস্যা হলে সেটা হচ্ছে এখান থেকে এই হচ্ছে তোমাদের সেটা হচ্ছে সমস্যার জন্য হেল্পলাইন, এবং তোমাদের যদি আবেদন রিলেটেড কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা এই নাম্বারের মাধ্যমে আসলে জানতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন চলে আসি তোমাদের আসলে পরীক্ষার সময়সূচি কবে। তোমাদের অলরেডি তোমরা জানো যে তোমাদের 5 তারিখ থেকে হচ্ছে তোমাদের মানে অ্যাপ্লিকেশন যেটা সেটা স্টার্ট হয়েছে। 5 তারিখ হচ্ছে কি সকাল 9টা থেকে, রবিবার 9টা থেকে কিন্তু এটা স্টার্ট হয়েছে এবং তোমাদের আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ হচ্ছে কি 18 জানুয়ারি 2025 শনিবার, ঠিক আছে। এটা হচ্ছে রাত 12টা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে আসলে তোমাদের হচ্ছে কি যে অ্যাপ্লিকেশনটা কিন্তু গ্রহণ করা হবে। আর ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে কি 19 জানুয়ারি রবিবার পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত কিন্তু ফি প্রদান এখান থেকে করা যাবে। আচ্ছা, তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য যারা হবে তাদের যে রোল নাম্বার এবং নামের তালিকা সেটা প্রকাশ করা হবে হচ্ছে কি 23 জানুয়ারি, মানে 19 তারিখের পরে 23 তারিখে তাদের কিন্তু একটা ফাইনাল একটা লিস্ট কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃহস্পতিবার থাকবে এবং বিকাল 5টার দিকে কিন্তু এটা প্রকাশ করা হবে। আবেদনপত্র ডাউনলোড করা যাবে হচ্ছে 27 জানুয়ারি থেকে। 27 জানুয়ারি সোমবার সকাল 10টা থেকে কিন্তু এটা ডাউনলোড করা যাবে। তারপরে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ এবং সময় যদি দেখি, এখানে হচ্ছে গ্রুপ ক এবং খ এর জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি বিভাগের উপরে লিখিত পরীক্ষা এবং তার সাথে খ এর স্থাপত্য বিভাগে মুক্ত হস্ত অঙ্কন বা একটা ড্রয়িংয়ের একটা এক্সাম হবে খ বিভাগের জন্য। তো ক বিভাগে হচ্ছে এখান থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি এই 4টা বিভাগে 4টা নিয়ে পরীক্ষাটা হবে এবং এখানে হচ্ছে কি 1 ফেব্রুয়ারি 2025 তারিখ যেটা আছে সেখানে শনিবার, সেই দিন হচ্ছে কি সকাল 10টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত এটা পরীক্ষাটা হবে। আর এখান থেকে খ গ্রুপে তোমরা যারা আছো তোমাদের হচ্ছে কি এই এক্সামটার সাথে একটা এক্সট্রা এক্সাম এখান থেকে কিন্তু তোমাদের হচ্ছে কি যে 12টা 45 থেকে হচ্ছে 1টা 45-এ তোমাদের এক্সট্রা একটা পরীক্ষা কিন্তু ড্রয়িংয়ের উপরে এখান থেকে হবে। আচ্ছা, তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী মেধা তালিকা প্রকাশ, বিভাগ পছন্দক্রম প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী এবং ভর্তির যে তারিখ প্রকাশ এটা কিন্তু আসলে হয়ে থাকে। তো এটা আসলে 22 ফেব্রুয়ারি 2025 শনিবার এবং এটা হচ্ছে বিকাল 5টায় কিন্তু এটা আসলে তোমাদের যে আসলে রেজাল্ট যেটা সেটা কিন্তু 22 তারিখে দেওয়া হবে। তো ভর্তি পরীক্ষার তারিখ, ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরুর তারিখ ও সময় সংক্রান্ত অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু নোটিশের মাধ্যমে আসলে দেওয়া হবে সাইটেই, কোনো রকম যদি আপডেট পরে আসে। আর এটা কিন্তু আপডেট আসলে তোমরা কিন্তু চ্যানেলের মাধ্যমে সেটা পেয়ে যাবা। আর এখান থেকে হচ্ছে কি বিশেষ দ্রষ্টব্য মধ্যে যেটা বলতেছে যে এখান থেকে 18 জানুয়ারি 2025 শনিবার রাত 12টায় কিন্তু আবেদন প্রক্রিয়া এখান থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে, যেটা আমরা বললাম যে এখান থেকে তোমাদের 18 তারিখ হচ্ছে আবেদন গ্রহণ করা লাস্ট আর টাকা জমা দেওয়া লাস্ট হচ্ছে কি 19 তারিখ, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে যোগ্যতা নির্ধারণ যদি করতে হয় যে আসলে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কারা আসলে এখান থেকে এলিজেবল আসলে হবে, ঠিক আছে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে যারা আবেদন করবে, ঠিক আছে, তাদের মধ্যে এখান থেকে হচ্ছে কি যে মানে হচ্ছে গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি এই 4 বিভাগে মোট প্রাপ্ত গ্রেডের মানে গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটা মেধা তালিকা এখান থেকে তৈরি করা হবে এবং গ্রেড পয়েন্ট একই হলে পর্যায়ক্রমে পদার্থ, রসায়ন এবং গণিতের মোট নম্বর, তারপরে হচ্ছে পদার্থ রসায়নের মোট নম্বর, তারপরে হচ্ছে পদার্থের নম্বর এবং রসায়নের ভিত্তিতে মেধা স্থান যেটা সেটা নির্ধারিত হবে এবং এই মেধা তালিকা হতে প্রথম 20,000 যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণের সুযোগ
কিন্তু এখান থেকে দেওয়া হবে, মানে 20,000 জনকে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল ঘোষণা করা হবে, তবে 20,000তম প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে কিন্তু সুযোগ পাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 20,000তম প্রার্থী, মনে করি যে আরও 2-3 জন বেশি আছে, তো তাহলে তারা কিন্তু সবাই আসলে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তো উল্লেখ্য যে আবেদনকারীর মধ্যে যারা হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে না, তাদের হচ্ছে কি যে অ্যাডমিশন পোর্টাল বাটনে লগ ইন করে ক্লিক করে এখান থেকে হচ্ছে কি যে হচ্ছে ওয়েবসাইটে প্রাপ্ত নির্ধারিত যে ফর্ম, তার মাধ্যমে কিন্তু আবেদন করে যে প্রসেসিং ফি বাবদ যে অর্থ, সেটাকে কিন্তু তাদের আসলে ফেরত দেওয়া হবে। ঠিক আছে, তো তার মানে তোমরা যদি মনে করে থাকো যে না, আমরা যে টাকা দিয়ে আসলে অ্যাপ্লাই করলাম, সেই টাকা দিয়ে অ্যাপ্লাই করার পরে যদি আমরা এলিজিবল না হই, তাহলে তো আমাদের টাকাটাই আসলে নষ্ট, কিন্তু সেটা হবে না। তোমরা যদি আসলে ওই সাইটের মাধ্যমে যে অ্যাপ্লাই করো যে আমরা আমাদের টাকাটা ফেরত চাই, তো তাহলে কিন্তু তোমাদের ওই টাকাটা কিন্তু আবার চলে আসবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে তোমাদের ন্যূনতম যোগ্যতা সাপেক্ষে এখান থেকে হচ্ছে কি জিসি ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় প্রাপ্ত ফলাফল মানে মানে পরীক্ষার ফলাফল প্রাপ্ত সকল যোগ্য আবেদনকারী ভর্তি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণের সুযোগ পাবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে সংরক্ষিত আসনের সকল আবেদনকারী কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এখান থেকে বিবেচিত হবে। আর যেগুলো কিন্তু তোমাদের সাইটের মাধ্যমে তোমরা একটা আপডেট কিন্তু এখান থেকে পাবা। তো তারপরে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে মানে বিষয়সমূহ এবং আসলে কোন কোন জিনিসটা তোমাদের আসলে পড়তে হবে সেটা সম্পর্কে। তো এখান থেকে 2টা গ্রুপে যেহেতু পরীক্ষা হবে, ক গ্রুপে তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগ এবং তার সাথে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, এবং খ গ্রুপে তোমাদের এটার সাথে হচ্ছে আর্কিটেকচার বিভাগ এখান থেকে অ্যাড আছে। তো এখান থেকে যে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং পাঠ্যসূচি যদি দেখি, তো এখান থেকে ক গ্রুপের জন্য তোমাদের এখান থেকে হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি এখান থেকে পড়তে হবে। এবং এই 3টার জন্য তো তোমাদের হচ্ছে মানে এই এইচএসসির যে তোমাদের হচ্ছে কি মানে বই আছে সেটা, এবং ইংলিশের জন্য তোমাদের হচ্ছে ফাংশনাল ইংলিশ যেগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে, ফাংশনাল ইংলিশ যে জিনিসটা আছে সেটা পড়তে হবে। তো তারপরে হচ্ছে তোমাদের এখানে ড্রয়িংয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং শুধুমাত্র মানে মানে স্থাপত্য বিভাগে যারা ভর্তি হবে তাদের জন্য আসলে এটা হবে। তো তোমরা একটু নেটেও সার্চ দেবে, এটা তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের তোমাদের যে আর্কিতে আসলে ড্রয়িং কেমন আসছিল, ঠিক আছে, মানে আর্কি ড্রয়িংগুলো কীরকম হয়, আর তোমাদের যারা হচ্ছে স্পেশালি প্রিপারেশন নিচ্ছ তারা তো নিচ্ছই। ঠিক আছে, তো তারপরে হচ্ছে এখান থেকে তোমাদের ক এবং খ উভয় গ্রুপের জন্য এখান থেকে 2 ঘন্টা 30 মিনিট ব্যাপী মোট হচ্ছে কি 500 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং এছাড়াও খ গ্রুপের জন্য আরও 1 ঘন্টা ব্যাপী হচ্ছে 200 নম্বরের যে ফ্রি হ্যান্ড একটা ড্রয়িং হবে। মোট হচ্ছে কি 700 নম্বরের ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে অনুষ্ঠিত হবে। এবং প্রত্যেক গ্রুপের জন্য যদি নাম্বার দেখি, তাহলে এখান থেকে গণিতে তোমাদের হচ্ছে 15টা কোশ্চেন থাকবে, সেখানে নাম্বার হচ্ছে কি 150 করে। আর এখান থেকে ফিজিক্সেও তাই, ফিজিক্সেও 150 করে, রসায়নেও হচ্ছে এখানে 150 থাকবে 15টা কোশ্চেনের জন্য। ইংরেজিতে এখান থেকে হচ্ছে 5টা কোশ্চেন থাকবে, যেটার নাম্বার কিন্তু এখান থেকে হচ্ছে 50, মানে পার কোশ্চেনে 10 করে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে মোট নম্বর কত আসছে, এখান থেকে হচ্ছে 500 নম্বর। আর খ গ্রুপের জন্য এটার সাথে হচ্ছে এক্সট্রা 4টা কোশ্চেন হচ্ছে এখান থেকে মুক্ত হস্তে অঙ্কনের উপর থাকবে, যেটাতে মার্ক থাকবে হচ্ছে 200। তো তার মানে হচ্ছে টোটালি 700 মার্কের কিন্তু এখান থেকে এক্সাম হবে। আচ্ছা, তো তারপরে এখান থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের যে নিয়মাবলীর মধ্যে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিভাগে যে পাঠ্যসূচি নির্ধারিত ছিল, এবং তার সাথে হচ্ছে কি ইংরেজি দিয়ে ফাংশনাল ইংলিশের উপর ভিত্তি করে ক খ বিভাগে লিখিত পরীক্ষা হবে। খ গ্রুপে তো এক্সট্রা একটা ড্রয়িং এক্সাম হবেই, এটা কিন্তু তোমরা দেখলে। তারপর হচ্ছে এখান থেকে লিখিত পরীক্ষায় প্রতিটি কোশ্চেনের নিচে সাদা অংশে কলম দিয়ে উত্তর মানে কলম দিয়ে উত্তর প্রদান করতে হবে, এবং প্রয়োজনে বাম পাশে যে মানে হচ্ছে পৃষ্ঠার সাদা অংশেও কিন্তু উত্তর লেখা যাবে। তো তারপরে এখান থেকে মুক্ত হস্ত অঙ্কনের ক্ষেত্রে এখান থেকে পেন্সিল কিন্তু ব্যবহার করা যাবে। তো তারপর এখান থেকে তোমাদের যে মানে খ গ্রুপের ক্ষেত্রে মুক্ত হস্তে অঙ্কন যেটা আছে সেটা আসলে কিন্তু মানে শুরু হবে 12টা 45 থেকে, এটা তো তোমরা মানে জানোই। মানে মেইন তোমাদের যে এক্সাম যেটা হবে, মেইন এক্সাম শেষ হওয়ার পরে 12টা 45 থেকে কিন্তু তারপরেই কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু শুরু হয়ে যাবে ড্রয়িংয়ের। আচ্ছা, কোনো রকম স্মার্ট ওয়াচ এবং ডিজিটাল ডিভাইস যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করা যাবে না। আর এখান থেকে 30 মিনিট পরীক্ষা শুরুর 30 মিনিট পরে কিন্তু কোনো রকম পরীক্ষার্থীকে কোনো রকমভাবে কিন্তু মানে অ্যালাউ করা হবে না, মানে এক্সাম সেন্টারের মধ্যে। ঠিক আছে, আর শুরু হওয়ার পরে 1 ঘন্টা অতিবাহিত না হলে কিন্তু কেউ কক্ষ ত্যাগও করতে পারবে না। ঠিক আছে, আর কি 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 করতে হবে, যে ভর্তি পরীক্ষার দিন যে প্রার্থীর এইচএসসি পরীক্ষার যে মূল যে রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোডকৃত আবেদনপত্রের যে হার্ড কপি যেগুলো আছে সেগুলো কিন্তু মানে কালার প্রিন্ট করে কিন্তু এখান থেকে আনতে হবে। এবং ক্যালকুলেটর, একজন সর্বোচ্চ 2 রকম কিন্তু ক্যালকুলেটর এখান থেকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আর কোন কোন মানে আসলে এগুলো ব্যবহার করা যাবে, জাস্ট এই জায়গা থেকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এইগুলোই কিন্তু তোমাদের আসলে
তোমরা আসলে ব্যবহার করতে পারবে, এর বাইরে কিন্তু কোনো রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এবং একজন সর্বোচ্চ 2 রকমের কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে এখান থেকে। আচ্ছা, তো তারপর এখান থেকে যে ভর্তি ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে যদি দেখি, এখানে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় মানে প্রাপ্ত সর্বমোট নাম্বারের ভিত্তিতে ভর্তিযোগ্য প্রার্থীর যে মেধাস্থান সেটা কিন্তু নির্ধারিত হবে। প্রার্থীদের আসলে মেধাস্থান অনুসারে ভর্তিযোগ্য মানে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভিন্ন অভিন্ন তালিকা এবং স্থাপত্য বিভাগের জন্য একটা হচ্ছে কি যে মেধা তালিকা, মানে হচ্ছে আর্কিটেকচারের জন্য একটা আলাদা তালিকা দেওয়া হবে এবং বাকিগুলোর জন্য একটা বাকি তালিকা দেওয়া হবে। আচ্ছা, একাধিক প্রার্থী ভর্তি পরীক্ষা যদি একই নাম্বার পায় তাহলে সেক্ষেত্রে কি হবে, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ভর্তি পরীক্ষার ক্রমানুসারে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজিতে প্রাপ্ত নম্বর এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে এইটার সাথে সাথে কিন্তু ড্রয়িংটাও একটা কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে সংরক্ষিত আসনে ভর্তির জন্য যে ভর্তিযোগ্য প্রার্থীদের আলাদা মেধা তালিকা প্রকাশ করা হবে, তবে প্রতি বিভাগে মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে সর্বাধিক 2 জনকে কিন্তু আসলে ভর্তি এখান থেকে করা হবে। আচ্ছা, তো তারপরে এখান থেকে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের বিভাগ নির্বাচনের নিয়মাবলীর মধ্যে কি কি আছে, তো এখান থেকে বিভাগ নির্বাচনের জন্য নিয়মাবলী হচ্ছে যে এখান থেকে তার যে একবারই কিন্তু সে আসলে পছন্দক্রম বা চয়েস লিস্ট যেটা সেটা কিন্তু আসলে মানে দিতে পারবে, আর সেটাকে কিন্তু গ্রহণ করা হবে এবং সেটাকে কোনোভাবে কিন্তু চেঞ্জ করা যাবে না। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত যে মেধাস্থান এবং তার পছন্দক্রম অনুসারে কিন্তু তার যে বিভাগ সেটাকে কিন্তু আসলে নির্ধারিত হবে। তো ভর্তির নিয়মাবলী মেনে মেধা তালিকা অনুযায়ী ঘোষিত নির্ধারিত দিনে সাধারণ মানে প্রার্থীদের এবং সংরক্ষিত আসনে প্রার্থীদের ভর্তি করানো হবে এবং ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগ, মোট শূন্য আসন সংখ্যা এবং পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা পরবর্তী ভর্তির নির্ধারিত তারিখের আগে কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো তারপরে এখান থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য পছন্দকৃত মানে মানে পছন্দক্রম যেটা আছে সেটা জমা দিতে হবে। যদি কোনো প্রার্থী ইঞ্জিনিয়ারিং এর এবং তার সাথে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ সময় ভর্তি হওয়ার পর স্থাপত্য বিভাগে ভর্তি হতে চায়, তাহলে তাকে ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ সমূহে ভর্তি বাতিল করে কিন্তু তাকে স্থাপত্য বিভাগে ভর্তি হতে হবে। পরবর্তীতে সে প্রার্থী আর ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে হচ্ছে নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের ভর্তির জন্য কিন্তু বিবেচিত হবে না। অনুরূপভাবে কোনো প্রার্থী স্থাপত্য বিভাগে ভর্তি হওয়ার পর যদি ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ সময় ভর্তি হতে চায়, তবে তাকে হচ্ছে স্থাপত্য বিভাগের যে ভর্তি যেটা আছে সেটা বাতিল করে ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে হচ্ছে কি নগর এবং তার সাথে অঞ্চল পরিকল্পনা বিভাগ সময় কিন্তু ভর্তি হতে হবে। এবং পরবর্তীতে সে প্রার্থী আর স্থাপত্য বিভাগে কিন্তু বিবেচিত হবে না, এবং উভয় ক্ষেত্রে প্রার্থীকে কিন্তু যে ভর্তি সংক্রান্ত ফি দ্বিতীয়বার কিন্তু প্রয়োজন কিন্তু সেখান থেকে হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে যে এই পদ্ধতিতে কিন্তু আসন পূর্ণ না হওয়া সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত, মানে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত এখান থেকে যতক্ষণ না পর্যন্ত তোমাদের যে সিট ফিল হবে ততক্ষণ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম কিন্তু চলে থাকবে। তো ভর্তি বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে বা প্রার্থীর মেধাস্থান মেধাক্রম অনুসারে অটো মাইগ্রেশনে কিন্তু সেটা চলে যাবে, এবং কোনো প্রার্থী তার পছন্দ মতো বিভাগ প্রাপ্ত হলে বর্ণিত নির্ধারিত সময়সীমার মধ্যে অটো মাইগ্রেশন কিন্তু বন্ধ করতে পারবে। উল্লেখ্য যে একবার অটো মাইগ্রেশন যদি সে বন্ধ করে পরবর্তীতে কিন্তু সে আর চালু করতে পারবে না। ঠিক আছে, মানে একবার অটো মাইগ্রেশন তোমরা যদি কোনোভাবে অফ করে দাও তাহলে কিন্তু তোমাদের আর কোনোভাবে এটা চালু করা যাবে না। ঠিক আছে, তো প্রার্থীর এখান থেকে হচ্ছে মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে সর্বশেষ অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পরে প্রাপ্ত বিভাগে কিন্তু এখান থেকে ক্লাস যেটা আছে সেটা কিন্তু শুরু হবে। আচ্ছা, ভর্তিকৃত কোনো প্রার্থী ভর্তি বাতিল করতে চাইলে ভর্তি বাতিলের নিয়মাবলী মেনে ওরিয়েন্টেশনের 3 দিন পূর্ব পর্যন্ত ভর্তি বাতিল করতে হবে, এবং ক্লাস শুরুর পরে ভর্তি বাতিল করতে চাইলে তার বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কিন্তু করতে হবে, এবং সকল ক্ষেত্রে কিন্তু যে জমাকৃত ভর্তির টাকা এটা কিন্তু আসলে ফেরত দেওয়া হবে না। ঠিক আছে, যোগ্য প্রার্থী যারা হবে তাদেরকে কিন্তু আসলে কি করতে হবে যে মানে অ্যাডমিশন পোর্টাল যেটা আছে সেই পোর্টালে লগ ইন করে ভর্তির জন্য নির্ধারিত একটা ফর্ম আছে সেটা কিন্তু ফিল করতে হবে, তাকে হচ্ছে বিভাগের পছন্দক্রম যেটা আছে সেটা প্রদান করতে হবে, তারপর হচ্ছে ভর্তির দিনে সশরীরে কিন্তু তাকে হচ্ছে হাজির হতে হবে। ঠিক আছে, তো ভর্তির সময়ও কিছু রকম ডকুমেন্ট আছে, ডকুমেন্টের মধ্যে এখানে হচ্ছে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড, তারপরে হচ্ছে কি মাধ্যমিকের যে মূল সনদ, মাধ্যমিকের হচ্ছে কি মূল গ্রেড শিট, উচ্চ মাধ্যমিকের হচ্ছে মূল গ্রেড শিট, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক এখান থেকে প্রাপ্ত উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষার মূল শংসাপত্র। ঠিক আছে, তারপর হচ্ছে সদ্য তোলা 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের যেটা হবে সত্যায়িত করা লাগবে না। তারপর হচ্ছে এখান থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, সংরক্ষিত আসনের ভর্তির জন্য সেক্ষেত্রে হচ্ছে মানে এই যে তোমরা যে আওতায় পড়ো সেই আওতায় মানে তোমাদের যে হচ্ছে যে সার্টিফিকেট তোমাদের আছে, ঠিক আছে, সেই সার্টিফিকেট তোমরা এখান থেকে নিয়ে আসবে।
আর তোমাদের হচ্ছে কি কলেজ, যে কলেজ থেকে তোমরা পাস করছো সেখান থেকে তোমাদের হচ্ছে এখান থেকে মানে মানে তোমরা যে আসলে উপজাতি কিনা সেই সম্পর্কে, কিংবা হচ্ছে কি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতায় পড়ো কিনা, ঠিক আছে, তো এটার রিলেটেড যে হচ্ছে এখান থেকে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের আসলে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমাদের বাকি যেগুলো আছে এগুলো আসলে তেমনটা ইম্পর্টেন্ট কিছু না, তো এগুলো তোমরা দেখবে। তারপরে হচ্ছে এখান থেকে বিদেশিদের জন্য তোমাদের মানে আম, এই যে আবেদনপত্র, যেটা আবেদনপত্রটা হচ্ছে আসলে 30 এপ্রিল এখান থেকে 2025 তারিখের মধ্যে আসলে এখান থেকে পৌঁছাতে হবে। আর এখান থেকে ভর্তি এবং ভর্তি যোগ্যতা বাতিলের ক্ষেত্রে কি আছে যে প্রার্থীর জন্য ভর্তির নির্ধারিত দিনে উপস্থিত যদি কেউ না হতে পারে তাহলে তার ভর্তির জন্য যোগ্য বলে কিন্তু আসলে বিবেচিত হবে না, তো এটা তোমরা একটু মানে খেয়াল রাখবে, ঠিক আছে। তো এটা ছাড়া আসলে তোমাদের সংরক্ষিত আসনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে রাখাইন সম্প্রদায়ের জন্য একটা, পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য নৃগোষ্ঠীর জন্য 10টা সহ 11টা মোট হচ্ছে সংরক্ষিত আসন এখানে আছে। আর ভর্তির জন্য অন্য কোনো রকম কিন্তু সংরক্ষণ এখানে কিন্তু নেই, ঠিক আছে। আর আবাসনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ছেলেদের 5টা এখান থেকে হল আছে, আর ছাত্রীদের এখান থেকে 3টা হল আছে। মেয়েরা কিন্তু গেলে এখানে আসলে সিট পেয়ে যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো সময় মানে সিট মানে ফার্স্ট ইয়ারের দিকে পেতে একটু ঝামেলা হয়, তো এটা একটু মানে তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে তোমাদের, তোমরা যারা চুয়েটে এবার হচ্ছে পরীক্ষা দেবে মানে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে এবারের যে সার্কুলারটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে। তো তোমরা এটার বাইরে কোনো রকম যদি কোশ্চেন থাকে মানে চুয়েট রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকে, যে কোনো প্রবলেম তোমরা ফেস করতেছো, তো সেটা সম্পর্কে আমাদের জানাতে পারো। আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের এটা মানে সলভ করা ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।